মুসলিমদের ওপর হিন্দুত্ববাদী ভারতের আগ্রাসন আজকের নতুন কথা নয়। ঐতিহাসিকভাবেই হিন্দুদের হাতে মুসলিমরা নির্যাতিত হয়েছে। ভারতীয় উপমহাদেশে মুসলিম আর্মির আগমন ঘটে সপ্তম শতাব্দীতে। সে সময় ভারতের হিন্দু রাজা দাহিরের অত্যাচার থেকে মুসলিমদের রক্ষার জন্য মোহাম্মদ বিন কাসিম ভারতে অভিযান শুরু করেন। 712 খ্রিস্টাব্দে ভারত জয় শুরু হয়। মুসলিমদের আগমনের পূর্বে ভারতের অবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। বৌদ্ধ এবং হিন্দু শাসকেরা একের পর এক রক্তক্ষয়ী যুদ্ধ করত। সম্রাট অশোকের কলিঙ্গ যুদ্ধ ছিল পৃথিবীর সবচেয়ে ভয়াবহ যুদ্ধের একটি। এই যুদ্ধে কলিঙ্গ বাহিনীর 1 লক্ষ সেনা ও মৌর্য বাহিনীর 10,000 সেনা নিহত হয়, অসংখ্য নরনারী আহত হয়। সে সময় ভারতীয় সমাজে জাতপ্রথা ছিল প্রবল। সমাজে নিচু স্তরের হিন্দুদের কোনো মানসম্মান ছিল না। উঁচু বর্ণের হিন্দুদের হাতে তারা ব্যাপক নির্যাতনের শিকার হতো। নিচু বর্ণের হিন্দু নারীদের ঊর্ধ্বাঙ্গ আবৃত করার জন্য ট্যাক্স দিতে হতো। 1859 সালে দক্ষিণ ভারতে একটি দাঙ্গা সংগঠিত হয়। এই দাঙ্গার উদ্দেশ্য ছিল হিন্দু নারীদের শরীরের উপরের অংশ আবৃত করার অধিকার আদায় করা। এই দাঙ্গা কাপুরের দাঙ্গা হিসাবে পরিচিত। এমন সময় ইসলামের আগমন হিন্দুদের জীবনে, বিশেষ করে নিচু জাতের হিন্দুদের জীবনে রহমত হিসাবে আবির্ভূত হয়। এরপর থেকে ব্রিটিশদের আগমনের আগ পর্যন্ত মুসলিমরা ভারত শাসন করেন। হিন্দুরা নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করতে থাকে। সে সময় ভারত ছিল পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রগুলোর মধ্যে একটি। শিল্প, সাহিত্য, স্থাপত্যবিদ্যা সব ক্ষেত্রেই ভারতের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল। 1757 সালে পলাশির যুদ্ধের পর শুরু হয় ব্রিটিশদের শাসন। মুসলিমরা 1757 সাল থেকে প্রায় 100 বছরেরও বেশি ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে বিরামহীন সংগ্রাম চালিয়েছেন। পলাশির যুদ্ধ, বক্সার যুদ্ধ, ফকির আন্দোলন, কৃষক আন্দোলন, ফরায়েজি আন্দোলন, তিতুমিরের বারাসাত আন্দোলন, শাহ সৈয়দ আহমেদের ওয়াহাবি আন্দোলন, 1857 সালে সিপাহী বিদ্রোহ, যা ভারত উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসাবেও পরিচিত। এ সকল আন্দোলনে ব্রিটিশদের বিরুদ্ধে মুসলিমরাই ছিলেন অগ্রগামী। এরপর অস্ত্র নিয়ন্ত্রণ আইনের বলে তাদেরকে সম্পূর্ণ নিরস্ত্র করে ফেলা হয়েছে। কিন্তু হিন্দুরা দেশের চেয়ে বেশি প্রাধান্য দেয় নিজেদের স্বার্থকে। তারা ইংরেজদের সাথে হাত মিলায়। ব্রিটিশদের গোলামি করে ফুলে ফেপে ওঠে তারা। আর ডিভাইড অ্যান্ড রুলস অনুসারে হিন্দুদের সহযোগিতায় এদেশে ইংরেজ শাসন পাকাপোক্ত হয়। ব্রিটিশরা শুধু 60,000 আলেমকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। এসবের তুলনায় কয়েকজন ক্ষুদিরামের ফাঁসি উল্লেখ করার মতো কোনো বিষয়ই নয়। ভারতবর্ষের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি রক্ত ঝরিয়েছেন মুসলিমরা, অথচ হিন্দুত্ববাদী ভারতে আজ মুসলিমদের কোনো স্থান নেই। ব্রিটিশদের সাথে মিলে হিন্দু জমিদাররা মুসলিমদের উপর চরম অত্যাচার নির্যাতন চালাতে থাকে। অনেক এলাকায় দাড়ি রাখা, গরু জবাই করা নিষিদ্ধ হয়। অনেক মুসলিমদের বাধ্য করা হয় হিন্দুদের পূজার জন্য চাঁদা দিতে। জমিদার বাড়ির সামনে দিয়ে জুতা পরে যাবার অধিকার ছিল না মুসলিম প্রজাদের। করের বোঝা চাপিয়ে দেওয়া হতো মুসলিম প্রজাদের উপর। মুসলিম নারীদের ইজ্জতের উপর হামলা করা হতো। প্রজাদের রক্ত চুষে টাকা আদায় করে জমিদাররা বাইজি নাচের আসর বসাতো, পতিতালয়ে যেত, আনন্দ ফুর্তি করত। মুসলিমদের মানুষ হিসাবে কোনো মর্যাদাই ছিল না। হিন্দু জমিদাররা পূর্ববঙ্গের মুসলিমদের এতটাই শোষণ করত যে ব্রিটিশরা পর্যন্ত অবাক হয়ে যেত। 1906 সালে বাংলাকে ভেঙে 2 ভাগ করা হয়। প্রশাসনিক কাজের সুবিধার্থে এবং মুসলিমদের উন্নতির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ব বাংলায় এ সময় ব্যাপক উন্নতি সাধিত হয়। কলকাতার হিন্দুরা এটা মেনে নিতে পারেনি। পূর্ব বাংলার মুসলিমদের শোষণ করার পথও বন্ধ হয়ে যায় তাদের। তাই বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে তারা। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এ আন্দোলনে শরিক হয়। আমার সোনার বাংলা গান রচিত হয়। বঙ্গভঙ্গ রদ এ আন্দোলনকে হিন্দুরা ধর্মীয় আমেজে রূপ দেয়। যেহেতু বঙ্গভঙ্গ বৃহৎ সংখ্যক মুসলমান সমর্থন করেছে, তাই বঙ্গভঙ্গ রদ আন্দোলনকে হিন্দুরা মুসলিমদের বিরুদ্ধে একটি অস্ত্র হিসাবে ব্যবহার করে। হিন্দুদের দাবির মুখে 1912 সালে বঙ্গভঙ্গ রদ করে দেওয়া হয়। সরকার শাহাবুদ্দিন আহমেদ তার ইতিহাসের নিরিখে রবীন্দ্র নজরুল চরিত বইতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সংক্রান্ত বিষয়ে উল্লেখ করেছেন। হিন্দুদের চক্রান্তে বঙ্গভঙ্গ রদের পর 1912 সালের 31শে জানুয়ারি ভারতের বড়লাট নবাবকে সান্ত্বনা দেওয়ার জন্য ঢাকায় আসেন এবং বঙ্গভঙ্গ রদের ক্ষতিপূরণ বাবদ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস দেন। কিন্তু অন্যান্য হিন্দু নেতার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর এ আশ্বাসেও বিরোধিতা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘদিন পরেও হিন্দুরা একে মক্কা বিশ্ববিদ্যালয় বলে ব্যঙ্গোক্তি করত। পরের মাঠে 1912 সালের মার্চ মাসে গড়ের মাঠে সেই মিটিং এর থেকে অনেক বড় ডায়াস হলো। তার সভাপতি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কিসের জন্য মিটিং জানেন?
মিটিংটা হলো ইংরেজ গভর্নমেন্ট তখন প্রস্তাব দিয়েছে ঢাকাতে একটা ইউনিভার্সিটি করবে, বিশ্ববিদ্যালয় ঢাকাতে, তখন কলকাতায় আছে। তো ওই মিটিং করে তার সভাপতি হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে প্রস্তাব পাশ হচ্ছে ঢাকাতে যেন বিশ্ববিদ্যালয় ইংরেজ গভর্নমেন্ট না করে। কেন বলেন তো? ঢাকার চারিপাশ দিয়ে বেশিরভাগ মুসলমানের বাস তো পূর্ববঙ্গে, সেখানে বিশ্ববিদ্যালয় হলে মুসলমানরা লেখাপড়া শিখবে। বিশিষ্ট কংগ্রেস নেতা ডক্টর মুনজি হিন্দু সভার 1923 সালের অধিবেশনের সভাপতিত্বের ভাষণে বলেছিল, ইংল্যান্ড যেমন ইংল্যান্ডবাসীদের, ফ্রান্স যেমন ফরাসিদের এবং জার্মানি যেমন জার্মানদের, তেমনি ভারতও হিন্দুদের। মহারাষ্ট্র নেতা বাল গঙ্গাধর তিলক তার রায়গড় বক্তৃতায় দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছিল যে এই উপমহাদেশের মুসলিমরা হচ্ছে বিদেশি লুটেরা, সুতরাং তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে হবে। হিন্দুদের এই আগ্রাসী মনোভাবের কারণে একের পর এক হিন্দু মুসলিম দাঙ্গা হতে থাকে। এটা স্পষ্ট হয়ে যায় ভারতের মুসলিমদের জন্য একটি আলাদা রাষ্ট্রের দরকার। 1946 এর কলকাতা ম্যাসাকার দিয়ে শুরু হয়। 2 মাস পরে হত্যাযজ্ঞ চালানো হয় বিহারে। 19 দিনের দাঙ্গায় হত্যা করা হয় 20,000-এর উপর মুসলিমকে। বর্ষা দিয়ে আর গলা টিপে হত্যা করা হয় মুসলিমদের। মুসলিম নারীদের পেট চিরে গর্ভের সন্তান বের করে আনা হয়। দেয়ালে আর মাটিতে আস্তে আস্তে গুড়িয়ে দেওয়া হয় ছোট্ট শিশুদের মাথা। চলে ব্যাপক গণধর্ষণ। 1947 সালের 14 আগস্ট দেশ বিভাগের ফলে ভারত পাকিস্তান আলাদা হয়ে যায়। The stage was set for British rule to give place In August 1947, as the flags of India and Pakistan were raised, ভারতের বঞ্চিত নির্যাতিত মুসলিমরা নিজেদের জানমাল নিয়ে হাজার হাজার মাইলের অনিশ্চিত পথে পাড়ি জমায় পাকিস্তানের দিকে। এই দীর্ঘযাত্রায় সংঘবদ্ধ হিন্দু সন্ত্রাসীরা হাজার মুসলিম হত্যা করে, লুটপাট করে, মা বোনদের ধর্ষণ করে। 1947 সালে দেশ বিভাগের মধ্য দিয়ে হাতছাড়া হয়ে যায় সোনার হরিণ পূর্ব বাংলা। 1912-তে তারা সফল হয়েছিল বটে, কিন্তু 1947-এ হাত ফসকে বেরিয়ে গেল। কিন্তু তাই কি সত্যিই কি তারা আগ্রাসী হিন্দু মনোভাব থেকে বেরিয়ে আসতে পেরেছিল, নাকি নতুন উদ্যমে শুরু হতে যাচ্ছে নতুন কোনো চক্রান্ত? প্রিয় দর্শক, ভারতের আগ্রাসন সিরিজ নিয়ে আপনার মতামত আমাদের জানান কমেন্টে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটি, শেয়ার করুন সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের সাথে। আসছে নতুন পর্ব ইনশাআল্লাহ। ভিডিওটি যেন মিস না হয়ে যায়, এজন্য বেল আইকনটি প্রেস করে নিন।